আশা করি শুরু হয়ে গেছে না? তাহলে আমরা ওয়েলকাম টু আমরা কে লার্নিং ক্যাম্পাস। আমরা আজকে ফার্স্ট ক্লাস লেকচার 1, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স ক্লাস 11। চ্যাপ্টারগুলো অলরেডি স্পেসিফাই করা আছে। তো আজকে আমরা পড়াবো সেটা হচ্ছে ত্রিকোণমিতির প্রাথমিক ধারণা। যে আমরা ক্লাস 10-এ যে ত্রিকোণমিতির যে বেসিক কনসেপ্টগুলো ছিল, সেই বেসিক কনসেপ্টগুলোকে আমরা আজকের ক্লাসে একটু হালকা তুলে ধরার চেষ্টা করছি। তো আমাদের হেডলাইন দেখতেই পাচ্ছ, টপিকসটা ত্রিকোণমিতিক কোণের পরিমাপ, অর্থাৎ কোণ সম্পর্কিত কিছু ধারণা। সেকেন্ডলি যেটা আলোচনা করা আছে সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অপেক্ষক, বা এটাকে বলতে পারি ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অপেক্ষক, ত্রিকোণমিতিক অনুপাতও বলতে পারি। অপেক্ষক কেন বলবো সেটা আমরা বলবো আর কি। অনুপাত কেন, ক্লাস 10-এ কেন অনুপাত বলা ছিল সেটারও একটা ব্যাপার আছে। তো আমরা আজকে আলোচনা করছি ত্রিকোণমিতির। তো আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আমরা হেডলাইন দিয়ে রেখেছি সেটা হচ্ছে, দেখো, ত্রিকোণমিতিক কোণ পরিমাপ বা কোণের পরিমাপ। এটাকে যদি আমরা ত্রিকোণমিতির কোণের যে কনসেপ্টগুলো, সেই কনসেপ্টগুলোকে আমরা একে একে আলোচনা করব। তো কিছু বেসিক কথা আমরা এখানে একটু আলোচনা করব। বেসিক কথা বলতে কি, যে আমরা যে ত্রিকোণমিতিটা ধরো শুরু করছি, তো ত্রিকোণমিতিটা শুরু করতে গিয়ে যদি ত্রিকোণমিতির কিছু বেসিক কথাগুলোই যদি না জানি, যে ত্রিকোণমিতি কথাটা কোথা থেকে এলো, কিভাবে এলো, কে করলো, সেগুলোকে আমরা একটু জানার চেষ্টা করব। তো আমরা একটু বেসিক কনসেপ্ট নেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে, দেখো, প্রথমে যে ত্রিকোণমিতির ইংরেজি নামটা হচ্ছে ট্রাইগোনোমেট্রি, তাই না? তো ট্রাইগোনোমেট্রি যে কথাটা, এটা দুটো ওয়ার্ড থেকে এসেছে, দুটো গ্রিক ওয়ার্ড। একটা হচ্ছে ট্রাইগন আর একটা হচ্ছে কি মেট্রন। ট্রাইগন এবং মেট্রন, এই দুটো ওয়ার্ড নিয়ে আমাদের ত্রিকোণমিতি শব্দটা এসছে। তো ত্রিকোণমিতির অ্যাকচুয়ালি ত্রিকোণমিতির যদি আমরা ডেফিনেশন যদি দিতে যাই, আমরা পরে আলোচনা করব বা একটু পরে আমরা পাবো ত্রিকোণমিতির কিছু বেসিক ডেফিনেশন আছে, যে কাকে ত্রিকোণমিতি বলা হচ্ছে। তো এখানে বিভিন্ন রকম গল্প এখানে বলা আছে, তোমরা একটু জেনে রাখো যে ত্রিকোণমিতি হিসাবে, ফাদার অফ ট্রাইগোনোমেট্রিক হিসাবে আমাদের হিপোক্রাসকে ফাদার অফ ট্রাইগোনোমেট্রি বলা হয়, ত্রিকোণমিতির জনক। নিশ্চয়ই এই জায়গাগুলো তোমরা ক্লাস 10-এ হয়তো জেনেছো, আর যদি না জানা থাকে আজকে একটু মোটামুটি দেখলে। এবার আমাদের চ্যাপ্টার নাম দেওয়া ছিল কি, ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতির কোণ পরিমাপক। তো ত্রিকোণমিতির কোণ বলতে আমরা প্রথমে, দেখো, যে ডেফিনেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, যে কোণ কাকে বলে, একটা বাচ্চাদের মতো সংজ্ঞা। কোণ কাকে বলে, যে কোনো একটি রশ্মি প্রান্তবিন্দুর সাপেক্ষে অবর্তন করলে যে চিত্র তৈরি হয়। সাপোজ এখানে মনে করো, এখানে আমরা একটা ফিক্সড পয়েন্ট নিয়ে নিচ্ছি। আমি ফিক্সড পয়েন্ট, এখানে একটা লাইন টেনে নিলাম, এটা হচ্ছে ইনিশিয়াল লাইন, বা এটাকে বলতে পারো সেটা হচ্ছে ও এক্স নাম দিয়ে দিলাম। ও এক্সটা, এখানে আমরা ও এক্সটাকে বলে দিচ্ছি, মনে করো এটা কি, ও এক্সটাকে বলছি আমরা প্রাথমিক বাহু। প্রাথমিক বাহু, এই প্রাথমিক বাহুর সাপেক্ষে একটা রশ্মি, সেই রশ্মিটা যদি এইরকম টাইপের গিয়ে যদি আবর্তন করতে থাকে, মানে চারিদিকে একটা বিন্দুর সাপেক্ষে কিন্তু চারিদিকে যদি আবর্তন করতে গিয়ে কোনো একটা জায়গাতে ধরো স্থির হয়ে গেল বিন্দুটা, তাহলে স্থির হওয়ার পর যে জ্যামিতিক চিত্রটা তৈরি হচ্ছে, জ্যামিতিক চিত্র, এখানে একটা চিত্র তৈরি হলো, জ্যামিতিক চিত্র, যাকে আমরা কি বলছি, কোণ বলছি। তো কোণটাকে তুমি, সাপোজ আমরা এখানে কোণটাকে কি দ্বারা ডিনোট করছি, মনে করো থিটার দ্বারা। তাহলে কোণ বলতে আমরা যে একটা বাহুর সাপেক্ষে কোনো একটা রশ্মি, ঘূর্ণায়মান রশ্মি যে জ্যামিতিক চিত্র তৈরি করে, তাকে বলা হয় কোণ। এবার
আমরা এখানে দুটো কোণের গল্প দেওয়া আছে। একটা কোণ, সেটা হচ্ছে দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ধনাত্মক কোণ আর একটা হচ্ছে ঋণাত্মক কোণ। তো কোণটাকে আমরা দুটো পার্টে ডিভাইড করছি। একটাকে বলবো, একটা হচ্ছে কি ধনাত্মক কোণ, আর একটাকে বলছি কি ঋণাত্মক কোণ। ঋণাত্মক কোণ, ঠিক আছে। এবার ধনাত্মক কোণ কাকে বলছি আমরা, যে আচ্ছা ঘড়ির কাঁটার সাপেক্ষে এটাকে আলোচনা করব। যে এখানে আমরা যে ডেফিনেশনটা দেওয়া আছে, আমরা ছবি থেকেই বলছি যে এই যে বাহুটা যেটা দেওয়া আছে ওই এক্স, যে বাহুটা আমরা এখানে নাম দিচ্ছি ওই এক্স, এই বাহুটাকে নাম দিচ্ছি আমরা কি প্রাথমিক বাহু। অলরেডি আমরা একটু আগেই বললাম প্রাথমিক বাহু। এই প্রাথমিক বাহুর সাপেক্ষে একটা যদি ঘূর্ণায়মান রশ্মি একটা বিন্দুর সাপেক্ষে, এখানে আমরা ও বিন্দুটা নাম দিয়েছি, একটা বিন্দুর সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, যদি ঘড়ির কাঁটাটা যেই দিকে ঘুরছে তার বিপরীত দিকে গিয়ে এইরকম জায়গায় ধরো ওই অবস্থানে এলো, ও আই অবস্থানে, তাহলে যে কোণ উৎপন্ন করলো সেই কোণটাকে বলবো আমরা কি ধনাত্মক কোণ। তাহলে ধনাত্মক কোণ মানে কি, একটা কোণ একটা প্রাথমিক বাহুর সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গিয়ে একটা নির্দিষ্ট অবস্থানে গিয়ে যাওয়ার পরে যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটাকে বলা হয় কি ধনাত্মক কোণ। তাহলে ধনাত্মক কোণ মানে ঘড়ির কাঁটার সবসময় কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে। আর ঋণাত্মক কোণের যদি আমরা সংজ্ঞাটা যদি বলি, এখানে ছবিটা দেওয়া থাকলো, আমরা ঋণাত্মক কোণের ডেফিনেশনটা এখানে আমরা বলছি। দেখো যে এই একই রকম ভাবে আমরা, এটা একটা ইনিশিয়াল বাহু, আমরা প্রাথমিক বাহু নাম দিয়ে দিচ্ছি। তো এই প্রাথমিক বাহুর সাপেক্ষে যদি একটা ঘড়ির কাঁটা, মনে করো ঘড়ির কাঁটার দিকে যদি একটা ঘূর্ণায়মান রশ্মি যদি যায়, তাহলে যে কোণ উৎপন্ন করছে, মনে করো এরকম জায়গাতে, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হলো, এটা কি ঘড়ির কাঁটার দিকে, তাহলে এই ধরনের কোণগুলোকে আমরা কি বলবো ঋণাত্মক কোণ। তাহলে ধনাত্মক কোণ মানে হচ্ছে ঘড়ির কাঁটার কি বিপরীত দিকে, আর ঋণাত্মক মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। এবার তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা কিন্তু এখনো ত্রিকোণমিতিক কোণের ব্যাপারে আমরা কিন্তু এখনো যাইনি। আমরা প্রথমে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে কোণ জিনিসটা কি বা কোণ কাকে বলে। এবার কোণটাকে দুটো পোর্শনে ভেঙে দিলাম, একটা হচ্ছে ধনাত্মক কোণ আর একটা হচ্ছে ঋণাত্মক কোণ। ধনাত্মক কোণ মানে কি, একটা প্রাথমিক বাহুর সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাওয়ার ফলে যে কোণ উৎপন্নটা হচ্ছে, একটা ঘূর্ণায়মান রশ্মি যে কোণ উৎপন্ন করছে তাকে বলবো ধনাত্মক কোণ। আর ঘড়ির একটা প্রাথমিক বাহুর সাপেক্ষে একটা রশ্মি, ঘূর্ণায়মান রশ্মি ঘড়ির কাঁটার দিকে ঘুরে যে মানে যে কোণটা উৎপন্ন করছে সেই কোণটাকে আমরা কি বলছি ঋণাত্মক কোণ। যখন অলরেডি আমরা বলে ফেলেছি যে ও এক্সটাকে আমরা প্রাথমিক বাহু, আর যেই বাহুটা যেখানে গিয়ে দাঁড়াচ্ছে, যে বিন্দুটাতে গিয়ে দাঁড়াচ্ছে সেই বিন্দুটাকে এখানে একটা বাহু তৈরি করছি, তাহলে এই বাহুটাকে আমরা কি নাম দিয়ে দিচ্ছি ও আই বলা আছে, যদি এটা ওয়াই দিয়ে দাও তাহলে এখানে ও আইটা কি হয়ে গেল আমাদের অন্তিম বাহু। তাহলে এই দুটো মোটামুটি ক্লিয়ার। আর এখানে দেখো ও যেটা, অর্থাৎ যেখান থেকে যে বিন্দুটা থেকে কেন্দ্র করে তোমার ওই কোণটা উৎপন্ন করছে, অর্থাৎ যে বিন্দুটাকে ঘড়ির কাঁটার, দেখবে ঘড়ির কাঁটা কি একটা জায়গায় তো ফিক্স থাকে, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘোরা মানে ওই বিন্দুর সাপেক্ষে চারিদিকে ঘুরছে। তাহলে যে ফিক্সড বিন্দুটা আছে সেই ফিক্সড বিন্দুটাকে আমরা কি বলছি শীর্ষ বা ভার্টেক্স বলা হয়। এরপরে এটা আলোচনা করার আগে আমরা পরের পেজটাতে একটু যাওয়ার চেষ্টা করছি, তার আগে আমরা একটু আলোচনা করি। এটা তো আমরা বললাম। এবার আমাদের এটা কত নম্বর পেজ, 5 নম্বর। তো এখানে আমি একটা পেজ ক্রিয়েট করছি, দেখো সেটা হচ্ছে যে আমাদের যে কোণগুলো আমরা পেলাম, এবার কোণগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করব। আর একবার সে কোণগুলোকে বলবো, একটা হচ্ছে জ্যামিতিক কোণ আর একটা হচ্ছে, কোণটাকে আমি দুটো পোর্শনে ভাঙার চেষ্টা করছি। একটাকে বলবো আমরা কি জ্যামিতিক কোণ, অর্থাৎ জ্যামিতিক কোণ কাকে বলবো আমরা জ্যামিতিক কোণ, আর একটাকে বলবো কি আমরা ত্রিকোণমিতিক
কোণ। আচ্ছা, আগের যে কোণটা আমরা ভাঙলাম ওটা কিসের জন্য? ওটা ডিরেকশনের উপর নির্ভর করে। এবার তোমাকে বলি জ্যামিতিক কোণ স্যার কোণগুলো আর ত্রিকোণমিতিক কোণ কাকে বলে, এই দুটোর মধ্যে পার্থক্য কি অ্যাকচুয়ালি? জ্যামিতিক কোণ হচ্ছে যে দুটো রেখা বা বাহু বলতে পারো, দুটো রেখা, সাপোজ মনে করো এটা একটা রেখা, আমরা এটা একটা রেখা নাম দিয়ে দিলাম, মনে করো এ বি নাম দিয়ে দিচ্ছি। আর একটা রেখা এইরকম আর একটা আমি রেখা টেনে দিচ্ছি মনে করো। তাহলে দুটো রেখা, এটা নাম মনে করো সিডি দিয়ে দিলাম। তাহলে দুটো রেখা কোনো একটা বিন্দুতে ছেদ করার পরে যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটাকে বলবো আমরা কি? জ্যামিতিক কোণ। দুটো রেখা, কিন্তু দুটো রেখা পরস্পরকে কোনো একটা বিন্দুতে, মনে করো ও বিন্দুতে ছেদ করলো, ছেদ করার পরে যে কোণটা উৎপন্ন হয় এই ধরনের কোণগুলোকে বলা হয় জ্যামিতিক কোণ। আর ত্রিকোণমিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ যদি আমাদের ত্রিকোণমিতিক ডেফিনেশন বলছে যে আমাদের একটা কিন্তু ফিক্সড বাহু থাকতেই হবে, যে আমাদের একটা মানে প্রাথমিক বাহু যেটা আমরা বলছিলাম, একটা নির্দিষ্ট বিন্দু থাকতে হবে, আর ওই বিন্দুর সাপেক্ষে আমাদের একটা বাহু থাকতে হবে। এবার ওই বিন্দুকে কেন্দ্র করে একটা ঘূর্ণায়মান রশ্মি, একটা বিন্দুকে কেন্দ্র করে একটা ঘূর্ণায়মান রশ্মি যে কোণ উৎপন্ন করে, এটা নাম মনে করে ওয়াই দিয়ে দিলাম। তাহলে এই যে কোণটা যেটা উৎপন্ন হলো এই কোণটাকে আমরা কি বলবো? ত্রিকোণমিতিক কোণ। তাহলে ডিফারেন্স কি দুটোর মধ্যে? দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে জ্যামিতিক কোণ মানে দুটো বাহু, এখানে কিন্তু বিন্দু ফিক্স নেই। তাহলে দুটো বাহু যেখানে ছেদ করছে ওই দুটো বাহু ছেদ করার পরে যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটাকে আমরা বলছি ত্রিকোণমিতিক কোণ। অনেকগুলো কোণ হচ্ছে এখানে, আমরা দেখতে যাব না। আমরা এবার ত্রিকোণমিতিক কোণ আমাদের যদি সংজ্ঞাটা কি, যে একটা প্রাথমিক বাহুর সাপেক্ষে একটা বিন্দুকে কেন্দ্র করে কোনো একটা ঘূর্ণায়মান রশ্মি যে কোণ উৎপন্ন করে তাকে কি বলবো আমরা? ত্রিকোণমিতিক কোণ বলবো আর কি। তো আমাদের ত্রিকোণমিতিক কোণ এটা আমরা নাম দিলাম। তাহলে এই যে বিন্দুটা নিয়েছি এটার নাম অ্যাকচুয়ালি কি হবে? শীর্ষ। আর যেটা ওএক্স যেটা আমরা নাম দিয়েছি এটাকে আমরা বললাম প্রাথমিক বাহু, আর যেটা ও আই দিচ্ছি সেটাকে আমরা বলে দিচ্ছি অন্তিম বাহু। ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের প্রাথমিক বাহু, এটা হচ্ছে অন্তিম বাহু, আর এখানে দুটো রেখা যেখানে ছেদ করছে। এবার আমাদের কোণ পরিমাপের পদ্ধতি রয়েছে। দেখো, তোমরা ক্লাস 10-এ নিশ্চয়ই দেখেছিলে যে কোণটাকে তোমরা দুটো পদ্ধতি শিখেছিলে ওখানে, তাই না? দুটো। এখানে আমরা তিনটে কোণ পরিমাপ করার পদ্ধতি রয়েছে, তিনটে পদ্ধতি। একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, আর 2 নম্বরটা কি হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, আর 3 নম্বরটা হচ্ছে শতকরা পদ্ধতি। তো ষষ্ঠিক পদ্ধতিতে যে কোণগুলো পরিমাপ করা হতো কোন এককে, এককগুলো যদি বলি তো এখানে আমরা ষষ্ঠিক পদ্ধতির যে কোণ পরিমাপের এককটা কিসে আমরা লিখতাম বলতো? ডিগ্রিতে লিখতাম না? ডিগ্রি, মিনিট, সেকেন্ড, এরকম। যদি আমরা বৃত্তীয় পদ্ধতিতে কি লিখতাম? এর এককটা কি ছিল? এটা ছিল, এককটা হচ্ছে রেডিয়ান। রেডিয়ানে আমরা পরিমাপ করতাম কোণগুলোকে। আর শতকরা পদ্ধতিতে যে কোণগুলো পরিমাপ করবো আর কি, এটা হচ্ছে আমরা পরিমাপ করব গ্রেড বলে একটা নতুন এককে। এটা হচ্ছে গ্রেড। ঠিক আছে? গ্রেড। তো ষষ্ঠিক পদ্ধতির, আমরা ষষ্ঠিক পদ্ধতিতে যদি দেখি, তোমরা জেনেছো বা জানো অলরেডি, সেটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে কি ছিল? এক সমকোণ সমান কত লিখতাম? 90 ডিগ্রি। 2 নম্বর 1 ডিগ্রি সমান কত লিখতে? 60 মিনিট। 3 নম্বর
1 মিনিট সমান কত লিখতে 60 সেকেন্ড। এটা ছিল। বৃত্তীয় পদ্ধতিতে আমরা যদি দেখতে যাই, বৃত্তীয় পদ্ধতিতে, তো বৃত্তীয় পদ্ধতিতে এই কোণটাকে পরিমাপ করতাম আমরা কিসে? কোণটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করতাম। অর্থাৎ আমরা কি লিখতাম? আমরা লিখতাম এই পদ্ধতিতে, সেটা হচ্ছে কত, যে পাই রেডিয়ান সমান কত 180 ডিগ্রি ইউজ করতাম আমরা। এদের মধ্যে আমাদের রিলেশন আছে। শতকরা পদ্ধতিতে যদি আমরা দেখতে যাই, তো শতকরা পদ্ধতিতে আমরা যদি লিখি বা দেখি, সেটা হচ্ছে দেখো শতকরা পদ্ধতিতে যে এক সমকোণ সমান, সেটা হচ্ছে 100 গ্রেড। এক সমকোণ সমান গ্রেড, গ্রেডটাকে ছোট হাতের জি দ্বারা লিখবো আর কি। আর 1 গ্রেড সমান আমরা লিখবো কত 100 মিনিট। আর 1 মিনিট সমান আমরা লিখবো কত 100 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের শতকরা পদ্ধতিতে এই নোটেশনগুলো। আর এটা যেটা রয়েছে আমাদের কিসে? আমাদের বৃত্তীয় পদ্ধতিতে, আর এটা হচ্ছে আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে। তাহলে এই পদ্ধতিতে আমরা কোণগুলোকে পরিমাপ করি, তোমরা জেনেছ। আচ্ছা, এবার এদের মধ্যে একটা রিলেশন আছে। এখানে আমাদের যে তিনটে একক আছে, ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি আর শতকরা পদ্ধতি, এই পদ্ধতিগুলোর মধ্যে একটা রিলেশন আছে। সেই রিলেশনটা কি? যে আমরা একটু আগেই তোমাদের বললাম, সেটা হচ্ছে দেখো যে 90 ডিগ্রি, তো কালিটা চেঞ্জ করছি, সেটা হচ্ছে 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি সমান আমরা কি লিখলাম বলো তো? এক সমকোণ লিখলাম তো। তাহলে 90 ডিগ্রি সমান হচ্ছে এক সমকোণ। ওকে, তাহলে 1 ডিগ্রি সমান কত হবে? 1 বাই কত? 90 সমকোণ। এবার ডিগ্রিটাকে আমরা যদি ডি ধরি, তাহলে আমরা ডি ধরলে তাহলে এটা কত হবে? ডি বাই কত? 90 সমকোণ হলো। এটা আমরা কোন পদ্ধতিতে করলাম? এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতির। বৃত্তীয় পদ্ধতিতে তোমাকে একটু আগে বললাম, সেটা হচ্ছে দেখো যে 2 সমকোণ সমান কত রেডিয়ান রে বাবা? 2 সমকোণ সমান মানে অ্যাকচুয়ালি 180 ডিগ্রি সমান কত? 2 সমকোণ, তাই তো? তো আমরা এটাকে একটু কাজ করছি, সেটা হচ্ছে যে এটাকে আমি উল্টো করে লিখছি। 180 ডিগ্রি সমান 180 ডিগ্রি সমান কত? 2 সমকোণ। তাহলে 2 সমকোণ যদি হয় তাহলে 1 ডিগ্রি সমান কত? তাহলে 1 ডিগ্রি সমান কত? 2 বাই কত? 180 সমকোণ। তা আমরা রেডিয়ানে যেহেতু প্রকাশ করছি, তাহলে 8 ডিগ্রি ধরে নিলাম। তাহলে 8 ডিগ্রি সমান, তাহলে 8টা এখানে যদি চলে আসে তাহলে 2r বাই কত? 180 সমকোণ। তো কাটাকাটি যদি আমরা করি, r বাই কত? 90 সমকোণ। ঠিক আছে, এটা আমরা এর বের করলাম। এবার যদি আমরা এই শতকরা পদ্ধতির বের করতে চাই, তো একটু আগে লিখলাম আমরা 100 গ্রেড সমান কত? 1 সমকোণ আমরা লিখলাম, একটু আগে লিখলাম 1 সমকোণ। তাহলে 1 গ্রেড সমান কত হবে? তাহলে 1 বাই 100। তাহলে এত সমকোণ। তাহলে আমরা গ্রেডটাকে যদি বড় হাতের জি ধরে নিই, জি গ্রেড, তাহলে এটা কত হয়ে যাবে? জি বাই 100। ওকে, এটাকে মনে করো 1 নম্বর, এটাকে মনে করো 2 নম্বর, এটাকে মনে করো 3 নম্বর। তাহলে 1 আর 2 আর 3 যদি আমরা কম্পেয়ার করি, তাহলে কম্পেয়ার করলে আমরা কি পাবো? এখানে 1, 2 এবং 3 যদি তুলনা করি,
তাহলে তুলনা করে কি পাওয়া যাবে? তাহলে তুলনায় যদি করি তাহলে আমাদের দেখো সবগুলোই কিন্তু একই এককে কনভার্ট করা হলো। তাহলে এখান থেকে তাহলে প্রথমটা কত পেয়েছি, ডি বাই কত 90, পরেরটা কত পেলে আর বাই কত 90, তাই তো? তাহলে এটা হচ্ছে আর বাই 90। তারপরেরটা হ্যাঁ ঠিক আছে, তারপরেরটা হচ্ছে কত জি বাই কত 100। তাহলে যদি আমরা যদি এবার দেখি, এটা হচ্ছে দেখো আমাদের 90, এটাকে আমরা অ্যাকচুয়ালি যেটা লিখেছিলাম সেটা হচ্ছে 2 সমকোণ। তো 2 সমকোণটাকে আমরা কত লিখতে পারি, পাই দিয়েও লিখতে পারি, তাই না? যদি চাই এটা আমরা যে এই জায়গাটাতে কত 180 ডিগ্রির জায়গায় আমরা যদি কত বসাতাম, পাই বসাতাম, তাহলে পাই যদি বসাতাম তাহলে রিলেশনটা আমাদের কি আসতো, তাহলে এটাকে আমরা চাইলে পাই 180টা 2 সমকোণ। তো এটাকে আমরা একটু এডিট করছি, সেটা হচ্ছে দেখো যে এই জায়গাটাকে যদি আমরা যদি কত লিখতাম, সেটা হচ্ছে পাই রেডিয়ান যদি লিখতাম, এই জায়গাটা আমরা একটু মিটাচ্ছি, এটা হচ্ছে পাই রেডিয়ান যদি হতো তাহলে 2 সমকোণ, তাহলে এই জায়গাটা তাহলে কত হতো, তাহলে এই জায়গাটা তাহলে আমাদের 1 রেডিয়ান সমান তাহলে কত হবে, তাহলে এখানে যদি আমরা লিখি তাহলে 1 রেডিয়ান সমান কত, এটা পাই হলো, আর এখানে আমাদের আর রেডিয়ান, তাহলে এখানে আমাদের 2, এটা মানে কত হলো 2 বাই পাই, আর এখানে 2 আর বাই আমরা 180টাকে এটা এলিমিনেট করে দিচ্ছি। তাহলে এটা যদি আমরা লিখি তাহলে কত হবে আমাদের, তাহলে আমাদের হয়ে যাবে এটা পাই হয়ে গেল। আর এটাও আমাদের যদি কাটাকাটিটা আমরা রেখে দিচ্ছি, এটাকে ডিলিট করে দিচ্ছি, তাহলে আমাদের থেকে যাচ্ছে কত, এই তিনটার মধ্যে যদি আমরা রিলেশন লিখি তাহলে আমাদের পেয়ে যাবো 2 আর। তাহলে এই জায়গাটা আরেকটু আমি ডিলিট করে দিই, এই জায়গাটা, তো তোমাদের সেটা হচ্ছে এই জায়গাটা, তাহলে 2 আর বাই কত পাচ্ছি, এটা 2 আর বাই পাই পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা এবার আমরা যদি মনে করি যে এখানে এই 2টাকে এলিমিনেট করব, তাহলে আমরা বোথ সাইডে কত করতে পারি, বোথ সাইডে মানে বোথ বলতে কি নিচে প্রত্যেকটার সঙ্গে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 90 ডিগ্রি 90, এটা কত 2 আর বাই 2 দিয়ে আমরা গুণ করছি নিচে সবার সঙ্গে, এটা পাচ্ছি। আর এটাতে যদি চলে আসি 2 ইন্টু কত 100, তাহলে কাটাকাটি এই 2 আর 2টা কেটে দাও, তাহলে আমাদের যে রিলেশনটা দাঁড়াবে ডি বাই কত 180, আর বাই কত পাই, আর এটা জি বাই কত 200। এটাও তুমি এই রিলেশনটাকে এটাও তোমার চেঞ্জ করতে পারো। তাহলে আমাদের এটা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে, এগুলো যে আমরা আলোচনা করছি এগুলো আমাদের ক্লাস 11-এর জন্য একটু জানাটা জরুরি। আমরা এগুলো জেনেই তারপরে আমরা বেসিক যে পরের যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে আস্তে আস্তে আমরা এন্টার করব। এরপরে আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি যে জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণ, সেটা কি হয়েছে দেখো, যে ত্রিকোণমিতিক প্রধান উপাদান হলো কোণ, অর্থাৎ কোণটাকে আমরা 2 প্রকারে ডিভাইড করেছি, অলরেডি এটা আমরা ডিসকাস করে ফেলেছি। তো জ্যামিতিক কোণ মানে বলছে দেখো যে পরস্পর ছেদি কোনো সমতলে দুটি সরলরেখা পরস্পর কোনো বিন্দুতে যদি ছেদ করে তাহলে যে কোণটা উৎপন্ন হয়, মানে এই যে আমরা বলেছি দুটো সরলরেখা কোনো সমতলে ছেদ করলে যে কোণটা পাবো সেটা। আর ত্রিকোণমিতিক কোণ হতে গেলে একটা বিন্দুকে কেন্দ্র করে, দেখো অলরেডি আমরা বলেছি যে কোনো বিন্দুকে কেন্দ্র করে একটা ঘূর্ণায়মান রশ্মি ঘড়ির কাঁটার দিকে হতে পারে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হতে পারে, এর ফলে যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটাকে আমরা কি কোণ বলি, সেটাকে আমরা ত্রিকোণমিতিক কোণ বললাম। এবার আমরা ওই যে জায়গাগুলো আলোচনা করলাম ওগুলো হচ্ছে প্রিভিয়াস ডিসকাশন ক্লাস 10-এর। আমরা আজকে যে এটা আমরাও ক্লাস 10-এ করে ফেলেছি, ত্রিকোণমিতিক অপেক্ষক বা এটাকে কি বলতে পারো বা অনুপাত, ত্রিকোণমিতিক অপেক্ষক বা ত্রিকোণমিতিক অনুপাত বলতে পারো। তো এটা কি আমরা চলো পরের চ্যাপ্টার আমরা দেখতে পাবো। এখানে দেখো অনেক কিছু লেখা আছে, আমি একটা ভিডিওর মাধ্যমেই মানে সব কিছুকে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। এটা হচ্ছে দেখো
যে সবগুলোকে একটু আমরা একটু একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। ওকে, তো এখানে ত্রিকোণমিতিক অনুপাত বা অপেক্ষক কেন বলা হয়? তো এটা করতে গিয়ে তোমরা অনুপাত মানে কি, সেটা উপরে একটা কিছু থাকবে, নিচে একটা থাকবে, লব অথবা হর, দুটো রেশিও আর কি। তো দেখো এটা কিভাবে এসেছিল, যে তোমরা যখন ক্লাস 10-এ যখন পড়ছিলে তখন কিন্তু তোমরা এইগুলো তৈরি করার জন্য একটা সমকোণী ত্রিভুজ নিতে, তাই না? তো সমকোণী ত্রিভুজ, আচ্ছা অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো হয় না কেন? কেন হয় না তোমাদের জানা ছিল? যে এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা তৈরি করব, সাইন থেকে শুরু করে সাইন কস ট্যান কট সেক কোসেক, এগুলো তৈরি করতে গিয়ে বা এগুলো যে ভ্যালুগুলো আছে এগুলো করতে গিয়ে আমরা শুধুমাত্র সমকোণী ত্রিভুজ কেন ব্যবহার করেছি, অন্য কোনো ত্রিভুজ কেন ব্যবহার করা হয়নি? তো আমি তোমাদের দেখাচ্ছি, দেখো যে কেন সমকোণী ত্রিভুজ নেওয়া হয়। তো তার আগে তোমরা গ্রাফের দেখো, যে গ্রাফ যখন মানে করতে আর কি, গ্রাফ যখন করতে যে কোনো একটা বিন্দুকে যখন বসাতে, কোনো একটা বিন্দুকে আমরা এটা এক্স এক্স প্রাইম নাম দিচ্ছি, এটা ওয়াই ওয়াই প্রাইম নাম দিলাম। মনে করো এখানকার একটা বিন্দু নিলাম, সেই বিন্দুটা হচ্ছে 3,4। তো 3,4 যখন এই বিন্দুটা নিতে, তো এটার মানেটা কি? 3,4 বিন্দুটার মানেটা কি? তার মানে কি, এটাকে যদি আমরা বিন্দুটা যেটা রয়েছে এখান থেকে আমরা একটা লম্ব ড্র করতাম, অর্থাৎ এটা যদি নাম দিই, এটা এ নাম দিই আর এটা যদি বি নাম দিই, তাহলে এটা কত হতো অ্যাকচুয়ালি, ও এ যেটা, ও এটার ডিস্টেন্সটা কত একক? 3 একক। আর ও বি যেটা নাম দিচ্ছি এটা ডিস্টেন্সটা কত? 4 একক। এখানে দেখো এ বিটা বা বি এটা কার উপর লম্ব? বি এটা কার উপর লম্ব? ওই এক্স এর উপর লম্ব। তার মানে এখানে একটা কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো এই মূলবিন্দুর সাপেক্ষে যদি আমরা এখানে একটা কি তৈরি করে দিতাম, যদি মূলবিন্দুর সাপেক্ষে আমরা যদি একটা ত্রিভুজ তৈরি করে দিতাম, তাহলে যে ত্রিভুজটা পেতাম এই ত্রিভুজটা তাহলে কি হয়ে যেত? সমকোণী ত্রিভুজ। তো আমাদের যেহেতু এই ত্রিকোণমিতিক অনুপাত গুলো দুটোর অনুপাত, তো এখানে সমকোণী ত্রিভুজটা নেওয়ার কারণ হচ্ছে যে যে ত্রিকোণমিতিক কোণ, তো কোণ যখনই তৈরি হবে তাহলে একটা কি দরকার? একটা স্থির বিন্দু দরকার। তাহলে একটা স্থির বিন্দুর সাপেক্ষে মনে করো এটা হচ্ছে প্রাথমিক বাহু, একটা স্থির বিন্দুর সাপেক্ষে একটা বিন্দু চারিদিকে কি করছে? ঘুরছে মনে করো। আমি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, সেই স্থির বিন্দুটার নাম কি দিয়ে দিচ্ছি? ও দিয়ে দিলাম, এটা এক্স দিয়ে দিলাম, এটা এক্স প্রাইম নাম দিয়ে দিলাম। তাহলে এটা একটা স্থির বিন্দু, তাহলে ঘুরতে ঘুরতে মনে করো এইরকম জায়গাতে এলো। আমি ওয়াই অক্ষটাকে একটু ড্র করে দিচ্ছি। তাহলে ঘুরতে ঘুরতে এইরকম একটা জায়গাতে এলো, মনে করো পি বিন্দুতে এলো। তো এখান থেকে এর একটা ডিস্টেন্স আছে, তো এক্স কমা ওয়াই নাম দিলাম। তো এখান থেকে এই বিন্দুটা এখানে ঘড়ির কাঁটার দিকে হতে পারে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, যেই দিকে হোক না কেন, তাহলে এই বিন্দুটার সাপেক্ষে যদি আমরা একটা ত্রিভুজ ড্র করি এবং এই বিন্দুটার সাপেক্ষে মানে আমাদের যে প্রাথমিক বাহু রয়েছে এর সাপেক্ষে যদি আমরা একটা কোণ তৈরি করি, যে কোণটার নাম কি দিয়ে দিচ্ছি? থিটা। তাহলে এটা যদি হয়, তাহলে আমরা একটু আগে বললাম দেখো যে বি এটা কার উপর লম্ব? ও এক্স এর উপর লম্ব। তো আমি এখানে যদি একটা নাম দিয়ে দিই, এ নাম দিই, তো পি এটা কার উপর লম্ব? কার উপর লম্ব? ওই এক্স এর উপর লম্ব। তাহলে এটা ত্রিভুজটা কি? একটা সমকোণী ত্রিভুজ। এই জন্য সমকোণী ত্রিভুজ ছাড়া অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এই ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো পাবো না, অন্য কোনো ত্রিভুজ হবেই না। বুঝতে পেরেছো কেন এখান থেকে কেন হবে না? যে আমাদের এখান থেকে এক্স এর ডিস্টেন্স আর এখান থেকে ওয়াই এর ডিস্টেন্স, আর এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আমরা সবসময় জানি পরস্পর কি
লম্ব। তাহলে এই জন্যই কোণ সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজের আমরা যে ছবিগুলো আমরা এঁকে রেখেছি, তোমরা কিন্তু এগুলো জেনে রাখতেই হবে। সেটা হচ্ছে যে সাইন থিটা, অ্যাকচুয়ালি এগুলো পুরো নাম আছে, আমরা পুরো নামগুলো বলছি না। যেটা প্রথম যেটা ত্রিকোণমিতিক অপেক্ষক সেটা হচ্ছে কি মনে রাখতে হবে, সেটা হচ্ছে লম্ব বাই কি অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমরা যদি এটা যেহেতু সমকোণী ত্রিভুজ এ ও বি, সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে ত্রিভুজের তাহলে ও এটা কি গো, ও এটাকে বলা হবে ভূমি, তাই তো। আমাদের এ পিটাকে কি নাম দেব, লম্ব। আর ও পিটার নাম কি দেবো আমরা, ও পিটার নাম হয়ে যাচ্ছে কত, অতিভুজ, অতিভুজ। তাহলে এই ত্রিভুজের সাপেক্ষে যদি আমরা বলি তাহলে সাইন থিটা সমান কত, লম্ব বাই কত অতিভুজ। এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে লম্বটা কত, এখানে এই ছবি অনুযায়ী যদি বসাই লম্বটা কত, এখানে কত, লম্বটার নাম কি এপি। তাহলে এপি বাই কত, আমরা যদি লিখি এপি বাই ওপি। কস থিটার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কস থিটা কত, ভূমি বাই কত অতিভুজ। তো ভূমিটা কত ও এ, তাহলে ও এ বাই কত হবে ওপি হবে। ট্যান থিটা মানে যদি আমরা দেখি তাহলে লম্ব বাই কত ভূমি, তো লম্বটা কত এপি, তাহলে এপি বাই কত ও এ। কস থিটা যদি দেখি আমরা উল্টোটা আমরা বসাতে পারবো, তাহলে কস থিটা মানে হচ্ছে অতিভুজ বাই তার মানে উল্টোটা। তাহলে উল্টোটা যদি হয় তাহলে ওপি বাই কত, ওপি বাই এপি আমাদের হয়ে যাবে। তোমার সেক থিটা মানে কসের উল্টো, তার মানে কত ওপি বাই ও এ। আর কট থিটা মানে হচ্ছে ট্যানের উল্টোটা, তার মানে ও এ বাই কত ভূমি বাই কত লম্ব হয়ে যাবে। এটা আমরা পেলাম। এবং এদের মধ্যে কি রিলেশনগুলো কিন্তু দেওয়া আছে, যে সাইন থিটা মানে কত হয়, সাইন থিটারকে আমরা লিখতে পারি কত 1 বাই কোসেক থিটা, বা কোসেক থিটা সমান কত উল্টোটাও আমরা লিখতে পারি। এবং এদের কোনাকুনি যদি গুণ করি তাহলে কত হবে। এগুলো তোমাকে কিন্তু মনে রাখতে হবে, এগুলো আমাদের অঙ্ক করার জন্য আমাদের এই জায়গাগুলো কাজে লাগবে। তাহলে এই জায়গাগুলোকে মাথায় রাখতে হবে। এবং এইটাও একটু অঙ্ক করার জন্য মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ট্যান থিটাকে আমরা সাইন থিটা বাই কস থিটা আকারে লিখতে পারি। কি করে একটু তোমাকে যদি দেখাই, তো ট্যান থিটা মানে কত, ট্যান থিটা মানে হচ্ছে, ট্যান থিটা মানে কি লম্ব বাই কত, লম্ব বাই কত ভূমি, এটা আমরা জানি ট্যান থিটা মানে। তো এটাকে যদি আমি একটু চেঞ্জ করি, দেখো আমি এটাকে লিখছি, দেখো লম্ব বাই অতিভুজ, আর এটাকে লিখছি আমি কত ভূমি বাই কত অতিভুজ। লেখা যাবে কেন, অতিভুজ আর অতিভুজটা কি হয়ে যাবে কেটে যাবে কিন্তু। তাহলে যদি কেটে যায় তাহলে আমাদের আগেরটাই কাম ব্যাক করবে। আর এটা আমরা জানি যে লম্ব বাই অতি মানে ওই যে দেখতে পাচ্ছ লম্ব বাই অতি মানে কত, আমরা বলতে পারি ওটাকে কত সাইন থিটা। তাহলে এটা আমাদের সাইন থিটা। আর যেটা আমাদের ভূমি বাই অতি আমরা দেখতে পাচ্ছি এখানে যে ভূমি বাই অতি, তাহলে এটা হয়ে যাবে কত কস থিটা। তাহলে অনেক সময় তোমার এই অঙ্কগুলো মানে সাইন ট্যান থিটার মানটাকে সাইন থিটা বাই কস থিটার আকারে আমরা এস্টাবলিশ করতে পারি। এবং এদের মধ্যে কিছু ফর্মুলা, এবার কট থিটাটাকে উল্টোটা লেখা যাচ্ছে। এখানে কয়েকটা ফর্মুলা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, তারপরে হচ্ছে কত সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, আর কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। আমি তোমাদের একটা প্রমাণ একটু দেখানোর চেষ্টা করছি। দেখো এই ছবি অনুযায়ী আমরা একটু দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে দেখো যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এটা আমরা কত দেখাবো 1। কোন ছবি থেকে, এওপি যে সমকোণী ত্রিভুজটা আছে সেখান থেকে আমরা একটু দেখাচ্ছি। দেখো তো সাইন মানে কি লম্ব বাই অতি, তাহলে সাইন থিটা ওই যে লিখে রেখেছি আমরা, দেখো এপি বাই কত, এপি বাই কত সরি এপি বাই কত ওপি। তাহলে এপি বাই ওপি আমরা এটা কিন্তু লিখলাম, স্কোয়ার আছে এটা,
এটা লিখে রাখলাম, প্লাস কস স্কয়ার থিটা মানে তো অলরেডি আমাদের লেখা আছে কত, ওএ বাই ওপি, এটা আমাদের লেখা আছে তার হোল স্কয়ার। তাহলে দুটোকে যদি আলাদা করে আমরা ভেঙে দিই তাহলে কত, এপি স্কয়ার বাই ওপি স্কয়ার প্লাস ওএ স্কয়ার বাই ওপি স্কয়ার। তো দুটোরই যদি লসাগু করি তাহলে দুজনেরই কি ওপি স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি কত, এপি স্কয়ার প্লাস ওএ স্কয়ার। এখানে পিথাগোরাসের উপপাদ্য থেকে যদি আমরা এখানে লিখি, এই জায়গাটাতে আমরা একটু লিখে দিচ্ছি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি জানো তোমরা, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান কত, হ্যাঁ ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান কত, অতিভুজ স্কয়ার। এই ছবি অনুযায়ী যদি দেখি তাহলে ভূমিটা কত, ভূমিটা হচ্ছে, তাহলে ভূমিটা হচ্ছে ওএ তার হোল স্কয়ার, আর লম্বটা কত এপি স্কয়ার, আর অতিভুজটা কত ওপি স্কয়ার। তাহলে এটা আমরা পেলাম। তাহলে এই ছবি অনুযায়ী বসাই তাহলে এটা সমান তাহলে কত বসাতে পারবো, তাহলে আমরা তাহলে এখানে আমরা লিখতে পারবো তাহলে ওপি স্কয়ার সমান কত, ওপি স্কয়ার ইকুয়ালস টু তাহলে কত 1। তাহলে আমরা এই ফর্মুলাটা প্রমাণটা দেখাতে পারলাম, বাকিগুলো তুমি সিমিলারলি দেখাতে পারো। তাহলে এই রিলেশনগুলো তোমরা আশা করি জানো বা জেনেছো, এই জিনিসগুলো একটু মোটামুটিভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। আজকে তোমাদের মনে হতে পারে যে স্যার যে সবগুলো তো ছবি তোলা আছে, তো এইগুলো তো আমাদের প্রিভিয়াস ডিসকাশন, আমাদের 11টা যখন যেখান থেকে স্টার্ট হবে সেইটি মানে যা শুরু করতে গেলে আমাদের এই জিনিসগুলো কিন্তু জানতেই হবে, ঠিক আছে। তারপরে আমাদের ছিল এই জায়গাটা আমি একটু পরে আলোচনা করব, এটাকে আমি একটু পরে আলোচনা করব, ঠিক আছে, একটু পরে, লেটার পরে আমরা আলোচনা করছি। এখানে দেখো ত্রিকোণমিতিক যে কোণের যে মানগুলো অনেক সময় কিন্তু এগুলোকে অনেকে মনে রাখতে পারে না, অনেক সময় মনে রাখতে পারে না। তো এখানে মনে রাখার জন্য আমি দেখেছিলাম এক জায়গাতে যে একটা লজিক কাজ করার, সে লজিকটা কি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি, যে পরের পাতা আছে কিনা ফাঁকা। সে লজিকটা হচ্ছে যে আমি একটা পেজ ক্রিয়েট করছি, লজিকটা হচ্ছে এইরকম টাইপের, যে মনে করো যে আমার ডান হাতটাকে, যে ডান হাতটা রয়েছে সে ডান হাতটাকে আমি বসাচ্ছি, যদিও মানে এখানে হাতের ছবি পাওয়া যাবে কিনা আমি জানি না, ফিগারে দেখা যাক আছে কিনা বিভিন্ন টাইপের বায়োলজিক্যাল জায়গাগুলোতে। আচ্ছা নেক্সট দিন আমরা দেখাবো। সেটা হচ্ছে মনে করো আমি একটা হাত মোটামুটি আঁকার চেষ্টা করছি, মোটামুটি মনে করো ডান হাতটাকে ধরো এরকম করে বসাচ্ছি। তো ডান হাতটা বসাতে গিয়ে আমার এটা মনে করো যে আঙুলটা হচ্ছে সেটা হচ্ছে বৃদ্ধা আঙুষ্টটা, তারপরে আঙুলগুলো বাড়তে থাকো আস্তে আস্তে, অনেকে সুন্দর আঁকতে পারো, মনে করো এরকম, এটা হচ্ছে আমাদের ডান হাতটা। তো ডান হাতটাকে বসালাম, বসিয়ে আমরা কি করছি দেখো, যেটা আমাদের বৃদ্ধা আঙুষ্ট, এই বৃদ্ধা আঙুষ্টর সংখ্যাটা নাম দিচ্ছি আমি, বৃদ্ধা আঙুলের সংখ্যাটা হচ্ছে, এটা হচ্ছে 0 নাম্বার আঙুল, কত নাম্বার 0 নাম্বার, এটাকে নাম দিচ্ছি আমরা কত 1 নাম্বার, এটাকে 2, এটাকে 3 আর এটাকে 4 নাম্বার দিচ্ছি। এই বৃদ্ধা আঙুষ্টটা মনে করো সমতলের সঙ্গে বা ভূমির সঙ্গে এখানে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এটা যেটা পরের আঙুলটা এটা মনে করো 30 ডিগ্রি, এটা আঙুলটা 45 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, বুঝতে পারলে? তো আমাদের যে কোণগুলো ত্রিকোণমিতিক যে অনুপাতের মানগুলো, এই মানগুলো মনে রাখার জন্য আমি একটা লজিক তৈরি করে মানে দেখেছি, সেটা হচ্ছে যে মানগুলো মনে রাখার জন্য মনে করো সাইন থিটা বাই রুট ওভার আঙুল
বাই কত 2। যদি এটা মনে রাখতে পারো তুমি দেখবে তুমি ভুলবে না, রুট ওভার আঙুল বাই 2। তবে আঙুলের সংখ্যাগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে কোনটা কত নাম্বার আঙুল, বুঝতে পারলে কি না? মনে করো আমাদের কত সাইন 0 ডিগ্রির মান বের করছি, সাইন 0 ডিগ্রি। তো সাইন 0 ডিগ্রি মান বের করতে গিয়ে এখানে আঙুলের সংখ্যাটা কত 0। তাহলে যদি 0 হয় তাহলে রুট ওভার 0/2। তো 0-এর বর্গমূল কত হয় 0 হয়, তাহলে 0 কত 2, তাহলে এটা কত হলো 0 হলো। যদি আমরা সাইন 30 ডিগ্রির মান বের করতে চাই, কত নাম্বার আঙুল আছে, আঙুলটা কত নাম্বার 1 নাম্বার, তাহলে রুট ওভার 1 কত 2। তো 1-এর বর্গমূল কত হয় 1-এর বর্গমূল 1ই হয়, তাহলে 1/2 হচ্ছে এর ভ্যালু। যদি আমরা দেখি সাইন 45 ডিগ্রি, তো সাইন 45-এর ক্ষেত্রে আঙুলের সংখ্যাটা কত দিয়েছি 2 নাম্বার দিয়েছি, তাহলে √2/2। এটাকে যদি আমরা ভাঙি তাহলে √2/2 কে ভাঙলে কত লিখতে পারি √2 ইন্টু √2, তাহলে একটা উপর নিচে কেটে গেল, তাহলে এখানে কিছু উপরে নেই মানে 1 থাকলো, তো 1/√2 তোমরা মান জানো। সাইন মনে করো 60 ডিগ্রি, তো সাইন 60-র ক্ষেত্রে আঙুলের সংখ্যাটা কত আছে, হ্যাঁ আঙুলের সংখ্যাটা হচ্ছে 3 নাম্বার, তাহলে √3/4, তাই তো, তাহলে সরি √3/2, তাহলে এটা আমাদের √3/2 হয়ে যাবে অ্যান্সার। তাহলে এটা আমরা জানি √3/2 এর ভ্যালু। সাইন 90-র মান যদি বের করতে চাও, তাহলে সাইন 90-র মান যদি বের করি তাহলে সাইন 90-র মান কত হবে, তাহলে আমাদের দেখো আঙুলের সংখ্যাটা কত আছে 4 নাম্বার, তাহলে 4/2 অর্থাৎ এর বর্গমূল কত 2, তাহলে 2/2 মানে কত 1। তাহলে যদি আমরা একটু ছক বানানোর চেষ্টা করি, যে এখানে হচ্ছে 0 ডিগ্রি, এটা আমরা 30 ডিগ্রি, এটা আমাদের 45 ডিগ্রি, এটা আমাদের 60 ডিগ্রির ঘর, পরেরটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মনে করো, তাহলে 90 ডিগ্রি। তো এখানে ত্রিকোণমিতিক প্রথমে আমরা সেটা হচ্ছে দেখো সাইন, তাহলে সাইনের মানগুলো তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে কত 0, 1/2, কত 1/√2, √3 কত 2, আর এটা কত 1। এবার যদি কসের মান বের করতে চাও, কসের মান, তো কসের মান যদি বের করতে চাও তুমি এটা উল্টো পথে হাঁটতে পারো। এখানে মানে এটাকে এই যে ভ্যালুটা যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে এইটাকে ইন্ডিকেশন করে দাও, এই আঙুলের সংখ্যাগুলো এটা হচ্ছে কি, এটা ইন্ডিকেট করছে সাইন, এগুলো কার ভ্যালু সাইনের। এবার যদি আঙুলের সংখ্যাটাকে কনভার্ট করে দাও, উল্টো করে দাও, তাহলে আঙুলের সংখ্যাটা মনে করো উল্টে দাও, এটা মনে করো 0 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা কত 4 করে দাও। তাহলে এই যে যেটা তৈরি হবে সেটা হচ্ছে যে এইটা হবে কসের মান, কসের মান এটাকে ইন্ডিকেট করে দাও কসের, একই ফর্মুলাতে তুমি বসাও, শুধু আঙুলের সংখ্যাটাকে নাম্বারিংটাকে চেঞ্জ করে দাও। তাহলে যদি চেঞ্জ করি, তাহলে যদি তোমাদের দেখায় তাহলে কত হচ্ছে cos 0 ডিগ্রি, তো cos 0 ডিগ্রি আঙুলের সংখ্যা কত, মানে বৃদ্ধা আঙুলটা কত নাম্বার 4 নাম্বার, তাহলে এটা কত √4, মানে এটাও ফর্মুলাটা এরকম লিখতে পারো cos θ √, আঙুল বাই কত, এটা আঙুল বাই কত 2, তাহলে মান বসাও, তাহলে এটা কত 2, তাহলে এটাও কত 2/2, অর্থাৎ এর ভ্যালু কত 1। একই রকম ভাবে যদি তুমি cos 30 এর মান বের করো, আঙুলের সংখ্যা কত নাম্বার, কত নাম্বার আঙুল 3, তাহলে √3 কত 2 পেয়ে যাচ্ছ। যদি cos 45 বের করতে চাও, আঙুলের সংখ্যা কত 2, তাহলে √2 কত 2, অর্থাৎ 1 কত √2। তারপরে যদি cos 60 বের করো, কত নাম্বার আঙুল 1 নাম্বার, তাহলে 1 কত 2, অ্যান্ড 90 ডিগ্রি যদি মান বের করতে চাও তাহলে এর মানটা কত 0 আছে, তাহলে 0 আমাদের এটা অ্যাকচুয়ালি এরকম লিখছি, তাহলে 1/2 √0/2 সমান কত 0।
তাহলে আমরা এই মানগুলো তাহলে যদি বসাই পর পর, তাহলে এটা 1 হলো, এটা কত √3/2, এটা 1 বাই কত হচ্ছে √2, এটা হচ্ছে আমাদের হাফ, আর এটা কত 0। তাহলে কার মান পেয়ে গেলাম? তাহলে কসের মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার যদি কসের মান পেয়ে যাও, তুমি ট্যানের মান কিন্তু ইজিলি বার করতে পারবে। তো আমরা ট্যান থিটা সমান একটু আগে তোমাদের দেখিয়েছি, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কত, সাইন থিটা বাই হচ্ছে কস। তাহলে সাইন থিটা বাই কত, কস থিটা। তাহলে তুমি এই মানটাকে এটা দিয়ে যদি ভাগ করো, অর্থাৎ 0-কে 1 দিয়ে যদি ভাগ করো, তাহলে কত হবে? 0 হবে। এটাকে এটা যদি ভাগ করো কত হবে? 1/, এটাকে এটা দিয়ে যদি ভাগ করো তাহলে কত হয়ে গেল? 1 হয়ে গেল। এটাকে এটা ভাগ করলে √3, আর এটাকে এটা দিয়ে যদি ভাগ করো তাহলে কত? অসঙ্গত হয়ে যাবে। তাহলে এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। তাহলে আমরা এই তিনটে মান যদি বের করতে পারি, তাহলে আমরা কোসেকটা বার করতে পারবো না? কোসেকটা কার উল্টো? যদি আমরা দেখাই কোসেকের ঘরটা, তাহলে কোসেকের ভ্যালুটা যদি আমরা দেখাই, তাহলে কোসেকের মান কত হবে যদি উল্টে দিই? কার উল্টাবে? সাইনটাকে উল্টে দাও। তাহলে এটাকে যদি উল্টাও তাহলে কত? 1/0, অর্থাৎ এটা কি হয়ে যাবে? অসঙ্গত হয়ে যাবে। এটা অসঙ্গত। যদি এটাকে উল্টে দাও কত? এটাকে উল্টে দিলে কত? √2। যদি এটাকে উল্টে দাও কত? 2/√3। আর এটাকে উল্টালো 1, কে উল্টালে 1ই থেকে গেল। তুমি যদি এবার সেক বের করতে চাও, তো সেকটা কার উল্টো? কসের উল্টো। তাহলে এই যদি উল্টে দাও, তাহলে এটাকে কসের মানটাকে যদি 1-কে উল্টালে 1ই থাকবে, এটাকে উল্টালে কত? 2/√3 থাকছে। এটাকে উল্টে দাও কত হবে? √2 হবে। এটাকে উল্টে দিলে 2 হবে, আর 0-কে উল্টালে এটা কত হয়ে যাবে? অসঙ্গত। এটাকে অনেকে আবার অন্যরকম ভাবেও মনে রাখে। কিরকম? এই যে এটাকে উল্টে দেখো একটা জিনিস, এদিকে দেখো, কোথায়? কোসেকের ঘরে। কোসেকের এটাকে 0-কে উল্টালে কত হবে? আমি তোমাদের এটা বলি, কোসেক 0 ডিগ্রি, ঠিক আছে? তো কোসেক 0 হলে কত? 1/sin 0 ডিগ্রি। তাহলে 1/sin 0 ডিগ্রি মান 0, তো কোনো সংখ্যার নিচে 0 হওয়া মানে অসঙ্গত। ঠিক আছে? এই মানগুলো দেখো তুমি একটু যদি সাইনেরটা দেখো, কসেরটা উল্টো দিক থেকে বসে গেছে, তাই না? তুমি কোসেকেরটা যদি বসাতে পারো, দেখো এটা উল্টো দিক থেকে বসে গেছে, মানে উল্টো দিক থেকে। এটা প্রথমে ছিল, লাস্টে পাঠিয়ে দাও। আর যদি তুমি কটের মানটা বের করতে চাও, তাহলে কটের মানটা কত হবে? তুমি ট্যানকে দেখে দেখে উল্টে দাও, তাহলে কত হবে? তাহলে মানগুলো যদি উল্টে দিই, তাহলে এটা কত? 0-কে উল্টালে কত হয়ে যাবে? অসঙ্গত হয়ে যাবে। এটাকে যদি উল্টে দাও কত? √3, 1-কে উল্টালে 1ই থেকে যাবে। এটা 1/, কত হয়ে যাবে? আর এটাকে উল্টালে কত হয়ে যাবে? 0। এই হচ্ছে টোটাল ওভারঅল। তাহলে তুমি এটাকে কিন্তু মুখস্থ রাখার কোনো দরকারই নেই। তুমি যদি মনে করো যে এইরকম ভাবে মনে রাখবো, তাহলে তুমি সহজেই তুমি মানগুলোকে বের করে নিতে পারবে। অনেকের খুবই অসুবিধা হয় এটা মনে রাখার জন্য। আবার দেখো এখানে আরেকটা লজিক আছে, সেটা হচ্ছে দেখো, আমরা যদি এই পেজটাতে যাই দেখাই, সেটা হচ্ছে এই পেজটাতে আসো, দেখো এখানেও কিন্তু এরকম ভাবেও মনে রাখার যায় মানগুলোকে, যে এটা কত? 0/, মানে প্রত্যেকের এরকম ভাবে মনে রাখতে পারো যে মানটাকে কত, মানে যা থাকলো সেটা হচ্ছে নিচে কিন্তু 4 রেখে দাও রুটের ভিতরে, আর এখানে 1 করে, মানে 0 থেকে স্টার্ট করো, 1 করে বাড়াতে থাকো। তাহলে এটা 0/4, মানে 0, তারপর একটা 1 নাও, তাহলে 1/4, হাফ, 2/4, তার 1/√2, 3/4, √3/2, আর 4/4 মানে কত? 1। তাহলে একটা মান যদি পেয়ে যাও, বাকিগুলো উল্টো দিক থেকে বসিয়ে দাও, যেভাবে বললাম সেভাবে অ্যাজ প্রসিডিং অ্যাজ ফলো, যেভাবে তুমি কাজগুলো করতে পারো। ঠিক আছে? তাহলে ত্রিকোণমিতি অপেক্ষকের এবার একটা জিনিস তোমরা খেয়াল করো তো, সেটা হচ্ছে যে দেখো এখানে যে মানগুলো আমরা পেয়েছি, বা মানগুলো যেগুলো দেওয়া আছে ছকের ভিতরে, এই জায়গাটা এবার একটু বুঝার চেষ্টা করো। এটার মানেটা হচ্ছে দেখো, ক্লাস 10-এ মানে ত্রিকোণমিতি যখনই যা অঙ্ক করেছো তোমরা, কোণের মানটা কত থেকে কত বলা থাকতো? 0 থেকে
90 ডিগ্রির মধ্যে। 0 থেকে 90-র মধ্যে বলা থাকতো, অর্থাৎ 0 থেকে 90-র মধ্যে যে মানগুলো থাকবে সে মানগুলো কিন্তু সবসময় ধনাত্মক মান। দেখো যে এই ছকের ভিতরে যে মানগুলো দেখতে পাচ্ছ, এই সমস্ত মানগুলো কি ধনাত্মক, তাই না? নেগেটিভের কোনো গল্প নেই। নেগেটিভের গল্প কোথা থেকে আসবে? আমাদের যেটা এর পরের যে চ্যাপ্টারটা স্টার্ট হবে সেখান থেকে আমাদের নেগেটিভের গল্পটা আসবো। তো তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই কিন্তু 0 থেকে 90-র মধ্যে, তাহলে মানে সাইন থিটার বা সাইনের যে সর্বনিম্ন মান কত? এই ছকটা থেকে যদি দেখো সর্বনিম্ন মানটা কত আছে? 0 আছে। আর সর্বোচ্চ কত আছে? 1 আছে। ওই জন্য 0 থেকে 90-র মধ্যে সাইনের মানে এটাকে বলা হয় সর্বনিম্ন মান, আর এটা হচ্ছে সর্বোচ্চ মান। তাহলে এটার মানটা কত? 0 থেকে 1-এর ভিতরে। কসেরটাও যদি দেখো, সর্বোচ্চ কত? 1, আর সর্বনিম্ন কত? 0। তাহলে এখানে দেখো এই মানটা কিন্তু সেম, অর্থাৎ সাইন এবং কসের দুটো মানই কিন্তু একই। এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। কোথায় কাজে লাগবে? আমাদের যখন ক্লাস 12 একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ত্রিকোণমিতিক বৃত্তীয় বিপরীত অপেক্ষক, তখন এগুলোকে তখন বলা হবে রেঞ্জ। রেঞ্জ মানে হচ্ছে যে কত দূর থেকে কত পর্যন্ত, অর্থাৎ সর্বনিম্ন এবং সর্বোচ্চের মধ্যবর্তী। ঠিক আছে? তো এটা এই মানগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। এর মানটা তুমি একটু দেখো তো, আমরা যে মানটা পরের যে এইটা দেখেছি, দেখো তুমি ছকটা যেটা আমরা তৈরি করেছি, তো এখানে যেটা কোসেকের মান লিখেছি, দেখো সর্বনিম্ন কত? সর্বনিম্ন কত? 1। আর এই মানগুলো কি এই মানগুলো কি 1-এর থেকে বড় হবে? তো এটাও 1-এর থেকে বড়, এটা 1-এর থেকে বড় বড়, তার মানে 1-এর থেকে আস্তে 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 কি হতে থাকছে? বড় হতে থাকছে। তাহলে সর্বোচ্চ মানটা কিন্তু 1-এর থেকে বড় হতে থাকছে। ওই জন্য এই মানটাকে দেখবে যে এখানে ছকটা বলা আছে, সেটা হচ্ছে যে আমাদের এই সর্বোচ্চ মানটা যে ছকটাতে দেখো কোসেকের মানটা হচ্ছে 0 থেকে 90-র মধ্যে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, তার মানে কি 1-এর সমান এবং তার থেকে বড়। কোসেকেরও তাই, সেকেরও তাই হবে, এরা দুজনেরই। এই ছকটা তুমি যদি আবার দেখাই তোমাকে, ওই ছকটা এগেইন, এই ছকটার ক্ষেত্রে দেখো সেকের দেখো সর্বনিম্ন কত? 1। এই মানগুলো আস্তে আস্তে কি হতে থাকছে? বড় হতে থাকছে। তাহলে এই মানটাও কিন্তু আমাদের মানে 0 থেকে 90-র ভিতরে। তাহলে এই মানগুলো একটু মনে রাখতে হবে। আর এর মানটা তুমি যদি দেখো, tan এর মানটা আমরা এখানেই আসি, সর্বনিম্ন কত আর শেষ হচ্ছে কোথায়? অসঙ্গত। অসঙ্গত অর্থাৎ এর মানটা 0 থেকে স্টার্ট, আর এর কোনো মানের শেষ নেই। অসঙ্গত বলাটা ইনফিনিট, এটা করে ইনফিনিটি বলা হয়। তার মানে 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 0 থেকে শুরু করে যে কোনো মান হতে পারে tan এর মানটা, সেটা ডিপেন্ড করবে অ্যাঙ্গেলটা কত রয়েছে। আর এটা tan এবং কটের সেম, দুজনেরই একই। এই মানগুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের ক্লাস কোথায় ছিল? ক্লাস 10-এর জায়গাটাতে ছিল। নেক্সট আমাদের কি আছে? এই যে দেখো গ্রাফ। এই গ্রাফগুলো কিন্তু একটু মনে রেখো, ফিজিক্সের তোমাদের কাজে লাগবে। যে প্রথমটা যেটা দেওয়া আছে দেখো কত? সাইন এক্স-এর মানে সাইন এক্স বলতে কি সাইনের গ্রাফ, সোজা কথা। এই গ্রাফগুলো স্যার আমরা কি মনে রাখবো না তৈরি করব? তুমি যদি মনে রাখতে পারো খুবই ভালো, আর যদি না মনে তুমি তৈরি করতে পারবে। কিরকম ভাবে তৈরি করবে আমি তোমাকে দেখাচ্ছি। একটা ইনিশিয়াল লাইন টেনে রাখো সবসময়, ঠিক আছে? এইদিকে দেখো, এইদিকে আর একটা অ্যাক্সিস আমি আঁকছি, বুঝার জন্য বলছি। এইদিকে আর একটা অ্যাক্সিস আঁকছি, কি হলো? আচ্ছা, তাহলে এখানে আমরা আর একটা অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁকলাম, এটাকে এক্স অ্যাক্সিস নাম দিচ্ছি, আর এটা ওয়াই অ্যাক্সিস। এবার তোমাদের অ্যাকচুয়ালি মানেগুলো আমি এখানে নেগেটিভ মানগুলো এই জায়গাগুলো আমরা দেখাতে আপাতত পারবো না, আমরা একদিকে দেখাচ্ছি। নেগেটিভ মানগুলো কি রকম হবে তার জন্য আমাদের 11টা জানতে হবে, মানে এরপরের চ্যাপ্টারটা আমাদের জানতে হবে। কি লেখা আছে? যে দেখো এই লাইন বরাবর শুধু কোনটাকে স্পেসিফাই করো, কোন। এখানে ধরো এটা মনে করো যে এটা 0 ডিগ্রি থেকে শুরু, এটা কত 90 ডিগ্রি, তারপরে এটা একটু বাড়তে থাকো 180, তারপরে যদি বের করো 270, 3 পাই বাই কত 2, এইভাবে ধরো যেতে থাকো। আর এখানকার যে মানগুলো এটাকে মনে করে নাও, এদিকে মান নাও, এটা 1, এটা 2, এরকম ভাবে যেতে থাকো। এবার তুমি দেখো তো ওয়াই
এটাকে ওয়াই সমান সাইন এক্স। এবার তুমি মানটা ভালো করে দেখো, গ্রাফ তুমি নিজেই তৈরি করতে পারবে। প্রথমে মনে করো যে আমি এটা হচ্ছে এক্স এর মান, এই বরাবর এই যে এখানে এক্স এর মান মানে কি, এক্স এর যে ভ্যালুগুলো আছে এটা কোণ, আর ওয়াই বরাবর কি পাবো, মান পাবো। তো প্রথমে মনে করো এটা কত ডিগ্রি, 0 ডিগ্রি, 0। তাহলে 0 ডিগ্রি যদি মান বসাই, ভালো করে দেখো, এক্স এর মান কত বসাচ্ছি, এক্স এর মান যখন 0 বসাচ্ছি, ওয়াই এর মানটা এখানে কত পাচ্ছি দেখো। তাহলে ওয়াই এর মানটা কত আসছে যদি আমরা বসাই, তাহলে সাইন 0। তাহলে সাইন 0 এর মান কত, একটু আগেই তো আমরা দেখালাম সাইন 0 এর মান 0। তাহলে ওয়াই এর মানটা কত পেলাম, ওয়াই এর মানটা কত পেলাম, 0। তাহলে এটাকে যদি একটা বিন্দুর মতো করে ভাবো, তাহলে বিন্দুটা কত, এক্স এর মানও 0, ওয়াই এর মানটাও 0। এবার চলে এসে এক্স এর মানটা মনে করো 90 নাও, তাহলে এখানে ওয়াই এর মানটা তাহলে কত হবে, সাইন কত গো, 90। তাহলে 90 এর মান কত, 1। তাহলে এটা বিন্দুটা যদি আমরা বলি, তাহলে 0, সরি, যদি আমরা বিন্দুর মানটা যদি বলি, তাহলে এটা কত হচ্ছে, এক্স এর মানটা কত, পাই বাই কত পেলাম, 2 ধরেছি, তাহলে এর মানটা কত, 1। এবার আবার যদি তুমি এক্স এর মানটা, আমরা পরের চ্যাপ্টারটা না বুঝালে হবে না, এর মানটা যদি নাও, তো ওয়াই এর মানটা কত, সাইন 3 পাই বাই কত, 2। তো 3 পাই বাই 2 এটা অ্যাকচুয়ালি আমাদের সাইন পাই বাই 2 লিখতে পারবো। এখন আপাতত এটুকু মনে রাখো, আমরা বুঝাবো তখন জানবো। এর মানটাও কত, সরি, এটা আমাদের অ্যাকচুয়ালি এ মানটা পেয়ে যাব। তো এই মানটা অ্যাকচুয়ালি -1 পাবো। কি করে পাবো তোমাদের আমি পরে বলবো। এটা কত পাচ্ছি, -1। তাহলে বিন্দুটা কত হবে, যদি লিখি 3 পাই বাই কত, 2, এর মানটা -1 পেলাম। তাহলে এইদিকে আমরা কিন্তু মানগুলো যদি নিই এইদিকে, তাহলে -1 -2 নিলাম। এবার ভালো করে দেখো, 0 এর মান কত, সাইন, এখানে দেখো বিন্দুটা যদি বিন্দুর মতো করে ভাবো, 0,0, তাহলে কোথায় এই বিন্দুটা, তারপরে কত, পাই বাই 2 মানে এটা, আর এইরকম জায়গাতে এটা বিন্দুটা কত, পাই বাই 2, কত, 1। এটা যদি বিন্দুটা ধরি 3 পাই বাই, তার মানে 3 পাই বাই 2 এর এই, এটা পায়ের মানটাও যদি আমরা বের করি, দেখো এক্স এর মান যখন পাই, তাহলে সাইন পাই মানে কত, 180। সাইন 180 মান জানো তোমরা, বের করে আমাদের দেখাবে, এর মানটা হবে কত, 0 হবে। তো এখানকার বিন্দুটা যদি ধরি, পাই কত হয়ে গেল, 0। তাহলে এখানকার বিন্দু, এই বিন্দুটা হচ্ছে কত, পাই 0। তারপর এটা হচ্ছে 3 পাই বাই 2, -1। তো -1টা কোথায় আছে, এরকম জায়গায় এটা। তাহলে এটা বিন্দুটা হচ্ছে 3 পাই বাই 2, -1। তো বিন্দু তোমরা গ্রাফ করেছিলে না ক্লাস 9-এ হোক, 10-এও তো গ্রাফ করেছিল ওজাইবের অঙ্ক, যদি করে থাকো। তা আমরা যদি বিন্দুগুলো এরকম করে বসাতে থাকি, দেখো এর মানটা এখানে এলো, তারপর আবার এখানে চলে এলো, আবার দেখো আবার মানটা এরকম জায়গায় চলে, সরি, আবার মানটা দেখো এরকম ভাবে চলতে, এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। অর্থাৎ এইদিকে যে মানটা আমরা দেখাচ্ছি, দেখো 0 থেকে স্টার্ট, এখানে এলো, আবার এর মানটা পায়ের জায়গায় 0 হলো, আবার -1 হলো, এভাবে কন্টিনিউয়াসলি তোমার কি হতে থাকবে, চলতে থাকবে। তো তুমি এইটাও তুমি গ্রাফ তৈরি করতে পারো, এইটাও গ্রাফ তৈরি করতে পারো। তুমি যদি মানগুলোকে মানে ওয়াই অক্ষ বরাবর তুমি মানে 0 আর 1 নিলেই হয়ে যাবে, আর এক্স অক্ষ বরাবর অ্যাঙ্গেলগুলোকে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, তারপরে 360 ডিগ্রি, মানে এটা হচ্ছে তোমার 270, 3 পাই বাই 2। এইভাবে তুমি কন্টিনিউয়াসলি যেতে থাকবে, দেখবে গ্রাফগুলো, এই গ্রাফগুলো তৈরি করতে পারবে। এগুলো একটু নিজে থেকে তৈরি করার চেষ্টা করে দেখো। আমাদের প্রত্যেকটা গ্রাফই কিন্তু এখানে রয়েছে, প্রত্যেকটা গ্রাফই এখানে রয়েছে। এই গ্রাফগুলো তোমরা একটু ভালো করে, ফিজিক্সটাকে যদি তোমাদের একটা চ্যাপ্টার আছে সরল দোল গতি, সিম্পল হারমোনিক মোশন, ওই চ্যাপ্টারটা করতে গেলে তখন এই গ্রাফগুলো তোমাদের মনে রাখতে হবে বা গ্রাফগুলো তৈরি করতে হবে। তো গ্রাফগুলো তৈরি করার জন্য তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে এই গ্রাফগুলো, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের যেই জায়গাটা শুরু করার জায়গা, এখান থেকে আমাদের ক্লাস 11-এর মানে সিলেবাস শুরু হয়ে যাবে এখান থেকে। তো এখান থেকে যদি আমাদের সিলেবাস শুরু হয়ে যায়, তাহলে এখান থেকেই আমাদের ভালো করে জিনিসগুলোকে জানতে হবে, এখান থেকে তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, যত কিছু যা বললাম সেই জায়গাগুলোর মধ্যে মানে কোথাও বুঝতে পারোনি এমন কিছু থাকলো যে বোঝা গেল না,
সেটাকে তোমরা দেখবে তোমাদের হয়তো গ্রুপে পিডিএফ হয়তো দিয়ে দেবে, দিচ্ছে না পিডিএফগুলো, সেই পিডিএফগুলো দেখবে, সেই পিডিএফে কিন্তু আমার যা যা লিখলাম বা যা যা বললাম সেগুলোকে তুমি একবার দেখে নিলে পুরো ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমাদের এই জায়গাটা যেটা স্টার্ট করব, একটু দেখো জায়গাটা কিন্তু আমি ফাঁকা রেখেছি। তো এটা করতে গিয়ে তোমরা যখন ক্লাস 11-এর শুরু করতে যাবে, তো এখানে 10-এর যতগুলো অঙ্ক ছিল কোণের পরিমাপটা কত ছিল? 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত। আমাদের কিন্তু এখানে 0 থেকে 90-এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে না। আমরা যে কোনো কোণ হতে পারে, সেটা ঘড়ির কাঁটার দিকে হতে পারে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হতে পারে। তাহলে কিন্তু 0 থেকে যেহেতু 90 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকবো না, তাহলে আমাদের কোণগুলোকে কোথায় কে থাকলে কে কার মান কীরকম হবে তার উপর ডিপেন্ড করে আমাদের মানগুলো বিভিন্ন ত্রিকোণমিতিক অপেক্ষকের মান। সংযুক্ত কোণ কাকে বলে তোমাকে এবার বলে রাখি। আমাদের এখানে রয়েছে, আমি লিখি মানে সংজ্ঞাটা, চ্যাপ্টারটার নাম কি দিয়েছি? চ্যাপ্টারটার নাম দিয়েছি সেটা হচ্ছে সংযুক্ত কোণ। তো সংযুক্ত কোণ মানে এটা তোমরা জেনে রাখো, সেটা হচ্ছে দুটি কোণের সমষ্টি বা অন্তর্ফল। যদি দুটি কোণের সমষ্টি বা সমষ্টি হতে পারে, বা কি অন্তর্ফল। অন্তর্ফল মানে কি? অন্তর্ফল মানে কি? বিয়োগ। যদি দেখি দুটি কোণের সমষ্টি বা অন্তর্ফল, এখানে লিখে দিচ্ছি, দুটি কোণের, যদি ত্রিকোণমিতির ক্ষেত্রে দুটি কোণের সমষ্টি বা অন্তর্ফল যদি 0 ডিগ্রি হয় বা 180 ডিগ্রি হয়, সেটা বিয়োগ করেও হতে পারে, সেটা যোগ করেও যদি হয়, তাহলে এই ধরনের মানে এই কোণ দুটোকে বলা হয় সংযুক্ত কোণ। কিরকম? যে আমরা অঙ্ক দেখাবো এরপরে, যে দুটি কোণের সমষ্টি বা অন্তর্ফল 0 হলে সেই কোণগুলোকে আমরা, সেই কোণ দুটিকে পরস্পরের আমরা সংযুক্ত কোণ বা আমরা সংযুক্ত কোণ বলবো, বা ইংরেজি নামটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যাঙ্গেল। সংযুক্ত কোণের ত্রিকোণমিতি, আবার দুটি কোণের মিলে যে ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো তৈরি হবে, সেই অপেক্ষকগুলো কি কি সেটা আমরা একটু দেখাবো। তো তার আগে তোমাদের কোণের মানটা 0 থেকে 90-এর মধ্যে কিন্তু আমরা সীমাবদ্ধ থাকবো না। তোমাদের মাথায় রাখতে হবে এই জায়গাগুলো কিন্তু এখান থেকে আমাদের শুরু, এই জায়গাগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আমাদের দুটো অক্ষ এঁকে নিচ্ছি এখানে, তাহলে কটা কোয়াড্রান্ট আছে? কোয়াড্রান্ট মানে হচ্ছে পাথ, এটা একটু জেনে রাখো। কোয়াড্রান্ট বাংলা নামটা হচ্ছে পাদ। তো এটাকে আমরা, তোমরা যখন গ্রাফ করো তখন এটা কি দুটো অক্ষ পরস্পরকে কটা পাদে ভাগ করে? 4টা। এটাকে বলা হয় প্রথম পাদ, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় পাদ, এটা হচ্ছে তৃতীয় পাদ, এটা হচ্ছে চতুর্থ পাদ। এখানে দুটো অক্ষ, এখানে 4টা যে কোণগুলো তৈরি হবে, 4টা পাদের 4 রকম কোণ তৈরি হবে। 4টা পাদের 4 রকম কোণ তোমাদের মাথায় রাখতে হবে। যে প্রথম পাদের কোণটাকে যদি আমি থিটা দিয়ে ডিনোট করি, মনে করো থিটা দিয়ে ডিনোট করি, প্রথম পাদের কোণের মানটা মাথায় রেখে দেবে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। প্রথম পাদের কোণের পরিমাণ 0 থেকে 90। দ্বিতীয় পাদে কোণের পরিমাণটা মাথায় রাখবে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি। তৃতীয় পাদের কোণের পরিমাণটা মাথায় রাখতে হবে 180 ডিগ্রি থেকে 270। আর চতুর্থ পাদ যেটা, সেটা হচ্ছে চতুর্থ পাদের কোণের পরিমাণটা হবে 270 থেকে 360 ডিগ্রি। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতেই হবে যে 4টা কোয়াড্রান্ট অর্থাৎ 4টা পাদের কোণের পরিমাণটাকে কিন্তু 4 রকম। এবার সাপোজ যদি তোমাকে বলি যে সাপোজ ধরো তোমার বলছে যে cos 360 ডিগ্রি, সরি 300, মনে করো 350 ধরে নাও।
বা 390 বলে দিলাম। 390, 390 একটা কোণ, cos 390 ডিগ্রির মান ধরো তোমাদের বার করতে বলবে বা বের হবে। তো তোমাকে এই টাইপের যখন কোন মানে অঙ্কগুলো যখন দিয়ে দেবে তখন তোমাকে দেখতে হবে যে আমার এই ত্রিকোণমিতিক অনুপাতটা কোন পাদে অবস্থান করছে। দেখো আমরা যতগুলো লিখেছি 390 মানে কি, দেখো এর মধ্যে কিন্তু নেই মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, কিন্তু আমরা দেখাবো কিন্তু এই 4টা পাদের মধ্যে কোথাও না কোথাও অবস্থান করবেই। তো এর জন্য এই কোণগুলোকে আমরা 4টা পাদে ভেঙে দেবো। তারপর কোণগুলো কিন্তু দেখে তোমাকে, সাপোজ তোমাকে যদি বলতাম যে তো 150 ডিগ্রি মনে করো, cos 150 ডিগ্রি, আচ্ছা এখান থেকে যদি দেখি তাহলে এটা কোন পাদে অবস্থান করছে, তাহলে আমরা যদি দেখি যে cos 150 ডিগ্রি তাহলে দ্বিতীয় পাদে আমরা বুঝিয়ে যাচ্ছি। এরকম ভাবে এর থেকে বড় বড় কোণগুলো আমাদের দেওয়া থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা একটা ফর্মুলার মতো করে মনে রাখবো, তোমরা এই ফর্মুলাটার একটু ফর্মুলার মতো করে বলছি, এটা ওয়াল সাইন ট্যান কস, বলে এটা কি স্যার? আমরা এখানে এগেইন আর একটা গ্রাফ আঁকছি, এক্স এক্স প্রাইম, একটা মূলবিন্দু নাম দিয়ে দিলাম। এটাকে আমরা যেটা প্রথম পাদের অর্থাৎ ফার্স্ট কোয়াড্রান্ট, ফার্স্ট কোয়াড্রান্টে আমরা শুধু ওয়াল কথাটা লিখে রাখছি। সেকেন্ড কোয়াড্রান্ট, এখানে আমরা লিখে রাখছি সাইন। থার্ড কোয়াড্রান্টে এটাকে আমরা লিখে রাখছি ট্যান। ফোর্থ কোয়াড্রান্টে আমরা কস লিখে রাখছি। ফোর্থ কোয়াড্রান্ট, এটা কি তোমাদের আমি বলেছি যে ক্লাস 10-এর যতগুলো অঙ্ক করা ছিল সবগুলো অঙ্ক কিন্তু প্রথম পাদে ছিল, অর্থাৎ 0 থেকে কত 90 ডিগ্রির মধ্যে। কিন্তু আমরা যখনই এখানে স্টার্ট করব, সংযুক্ত কোণ যখনই শুরু করব, কোণটা কিন্তু যে কোনো কোয়াড্রান্টে থাকতে পারে। তো যে কোনো কোয়াড্রান্টে যদি থাকে তাহলে সবার মান তো পজিটিভ হতে পারে না, কে কোথায় পজিটিভ হবে কে কোথায় নেগেটিভ হবে তার এক্সপ্লানেশনের জন্য আমরা এই ফর্মুলাটাকে ইউজ করি, অল সাইন ট্যান কস। অল সাইন ট্যান কস, তো অল সাইন ট্যান কস ফর্মুলাটা ইউজ করব আমরা কে কোথায় পজিটিভ হবে। তো এটার একটু তোমরা মানে মাথায় রাখার চেষ্টা করবে, সেটা হচ্ছে আমরা নোটের মতো করে লিখে দিচ্ছি যে সবাই কিন্তু এক মানে সব পাদে কিন্তু ধনাত্মক হতে পারে না। সেটা হচ্ছে যে ওয়াল মানে হচ্ছে, ওয়াল মিন্স মানে প্রথম পাদে ওয়াল মিন্স, এখানে ওয়াল আমি এখানে লিখে রাখছি, ওয়াল ট্রাইগোনোমেট্রিক, ট্রাইগোনোমেট্রিক functions are positive in the first quadrant। মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে প্রথম পাদে কিন্তু সমস্ত ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো কি ধনাত্মক হবে, যেটা তোমরা মাধ্যমিক অঙ্কগুলো করে এসেছো, সবার মান পজিটিভ। সাইন এখানে ইন্ডিকেট করছি, সাইন মানে হচ্ছে সাইন অ্যান্ড ইটস রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে জানো? রেসিপ্রোকাল মানে হচ্ছে অনন্য। সাইন অ্যান্ড ইটস রেসিপ্রোকাল আর পজিটিভ ইন দ্য কোথায়? সেকেন্ড কোয়াড্রান্ট, in the second quadrant and others are negative। এটা কিন্তু ভালো করে মাথায় রাখতেই হবে তোমাদের। থার্ডলি
যেটা আমরা যদি দেখাই, যদি ট্যান এর কথা যদি বলি, তাহলে ট্যান কি হবে? ট্যান অ্যান্ড ইটস রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল সাইনের রেসিপ্রোকাল কে? কোসেক। ট্যান অ্যান্ড ইটস রেসিপ্রোকাল আর পজিটিভ ইন দ্য কোথায়? থার্ড কোয়াড্রান্ট, অ্যান্ড আদার্স আর নেগেটিভ। আদার্স বলছে কোনগুলো গো? কে কে বাদে? ট্যান এবং কট বাদ দিয়ে বাকিগুলো সবাই কিন্তু নেগেটিভ হয়ে যাবে। এটা কিন্তু মনে রাখার জন্য। ফোর্থ আমাদের যদি, আর লাস্টে কি রয়েছে আমাদের? কস। তাহলে কসের ইন্ডিকেশন কত? কস অ্যান্ড ইটস রেসিপ্রোকাল আর পজিটিভ in the fourth quadrant and others are কি? নেগেটিভ। তাহলে এটা কি বোঝা গেল? এটা কি বোঝা গেল কি গেল না? একটু বড় করি। ওকে, তাহলে আমরা যেটা বললাম যে যখনই আমরা আমরা এতদিন পর্যন্ত যতগুলো অঙ্ক করেছিলাম জিরো থেকে কার মধ্যে সীমাবদ্ধ? 0 থেকে 90 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু যখনই আমরা সংযুক্ত কোণটা শুরু করতে যাব, সংযুক্ত কোণ শুরু করতে গেলে আমরা কিন্তু 0 থেকে 90 এর মধ্যে, অর্থাৎ প্রথম পাদে সীমাবদ্ধ থাকবো না, আমরা যে কোনো কোয়াড্রান্টে থাকতে পারে। তো তার জন্য আমাদের কোণগুলোকে ডিভাইড করলাম এবং একটা ফর্মুলা এক্সপ্লেন করলাম মোটামুটি। সেটা হচ্ছে যে ফর্মুলাটা মানে মনে রাখার জন্য, ওয়াল সাইন ট্যান কস। ওয়াল সাইন ট্যান কস মানে হচ্ছে, ওয়াল মানে হচ্ছে প্রথম পদে সবাই ধনাত্মক হবে, দ্বিতীয় পদে সাইন আর কোসেক বাদে বাকিগুলো সবাই ঋণাত্মক হয়ে যাবে, আর তৃতীয়ত ট্যান এবং কট বাদে বাকি সবাই ঋণাত্মক হয়ে যাবে, আর চতুর্থ পদে আমাদের কোসেক এবং সেক বাদে বাকি সবাই ওখানে ঋণাত্মক হয়ে যাবে। এই দুটো ফর্মুলা। এরপরে আমরা তোমাদের ক্লাস 10-এ কিন্তু পূরক কোণের ধারণা ছিল। পূরক কোণ কাকে বলা হতো? যে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণ দুটোকে পরস্পরের পূরক কোণ বলা হয়, তাই না? তো যাই হোক, আজকে অনেকটা টাইম আমরা পার করে ফেলেছি। আমরা বাকি যে পিডিএফটা এখনো রিমেইনিং থেকে গেল, আরও কটা পেজ আছে? আরও 8টা পেজ আছে মেন জায়গাগুলো। এই জায়গাটা আমরা স্টার্ট করতে পারলাম না, এরপরের দিন আমরা স্টার্ট করব। তো ওভারঅল আমরা মোটামুটি আজকের যতটা আলোচনা মনে করতে পারো যে প্রিভিয়াস ডিসকাশন অফ ক্লাস 11, অর্থাৎ ত্রিকোণমিতিক অপেক্ষকের এবং ত্রিকোণমিতি যে স্টার্ট করছি সেটা হচ্ছে পূর্ব পাঠের পূর্ব আলোচনাই বলতে পারো। সেগুলোকে আমরা জেনে নিয়ে এর পরের দিন থেকে যখন নেক্সট ক্লাস হবে সেখান থেকে আমাদের অ্যাকচুয়ালি স্টার্ট, অর্থাৎ আমাদের ক্লাস স্টার্ট কিন্তু স্টার্টিংয়ের জায়গাটা সেটা হচ্ছে এখান থেকে আমাদের চালু হবে। নেক্সট দিন আমরা এখান থেকে চালু করব, তারপরে আমরা অ্যাজ ইউজুয়াল আমরা পরপর আমরা অঙ্কগুলো এগোতে থাকবো। ঠিক আছে? তো যাই হোক, আজকে এই পর্যন্ত আমরা ইতি করছি, এই পর্যন্ত আমাদের ক্লাসটা থাকলো। ওকে, তাহলে আমরা ক্লাসটাকে পজ করে দিচ্ছি। ওকে।